স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে শুরু করি। প্রশাসনে ভাগ বাটোয়ারা হচ্ছে, কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি। গতকালকে আমরা জানি বিএনপি গিয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে, তখন সরকারের ভিতরে দলীয় লোক থাকলে তাদের অপসারণ করার কথা বলে এসেছে। জামায়াতও আজ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এলো। কারোরই তো আস্থা আসলে আমরা দেখেছি যে 5ই আগস্ট 2024-এ একটা গণ অভ্যুত্থানের পরে সবগুলো রাজনৈতিক দলেরই একটা তাদের সমর্থনে, সবার সমর্থনেই এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তো এরপরেই দিন যত যাচ্ছে আপনার সবারই কিন্তু চাহিদার যে জায়গাগুলো, এগুলো কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, যার ফলে সবাই সরকারকে প্রেশার দিয়ে হোক, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে সবাই যার যার পছন্দের যে দাবি দেওয়াগুলো, প্রস্তাবগুলো, এগুলো একরকম আদায় করে নেওয়ার চেষ্টা করছেন, সেটা যুক্তিতর্কের মাধ্যমে বা তাদের বিভিন্ন বক্তব্য দিয়ে তারা প্রতিপক্ষকে একটু চাপে রাখার চেষ্টা করছেন। তো এগুলো আসলে রাজনৈতিক বিষয় বলে আমি মনে করি, এবং এগুলা দিন যত যাবে, বিশেষ করে আরও এক সপ্তাহখানেক আছে, যেহেতু 30 তারিখের মধ্যে একটা ঐক্যমত্যের যে বিষয়গুলো আছে, তো এগুলো আরও চলবে এবং সবাই দাবি দেওয়া বা হুটহাট করে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাইবেন তাদের যে নিজস্ব যে বিষয়গুলো, দাবি দেওয়াগুলোর ব্যাপারে। জি, আমরা একটু যুক্ত করে নেই আমাদের অতিথিদের। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ব্যারিস্টার আবু বকর মোল্লা, রাজনৈতিক বিশ্লেষক, এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকে দিয়ে একটু শুরু করি যে আজকে আইন উপদেষ্টা তিনি বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। আর মানে এটা বিএনপি কি তত্ত্বাবধায়ক বর্তমান যে সরকার আছে সেটার কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, নাকি মানে আগের যে তত্ত্বাবধায়ক সরকারের যে মানে বর্তমান যে সরকার তারই কন্টিনিউটি, না একটা মানে আলাদা একটা সরকার? মানে এটা কনসেপ্টটা কি আসলে? ধন্যবাদ। বিএনপি বরাবর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এবং তত্ত্বাবধায়ক দাবি 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পর জামাত আমাদের সঙ্গে ছিল। জামাত 18 সিট পেয়েছিল। পরে আপনার 95 সালে হঠাৎ করে জামাত চলে গেল আওয়ামী লীগের সাথে, জাতীয়বাদীর সাথে। তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলল, এবং দাবি নিয়ে হরতাল হলো, আন্দোলন হলো, অনেক কিছু হলো। বিএনপি প্রথম রাজি ছিল না। সর্বশেষ বিএনপি সিদ্ধান্ত নিল এই কারণে যে আইডিয়াটা খারাপ না, নির্বাচনকালীন সময় এটা নিরপেক্ষ সরকার থাকবে, সো দ্যাট সবাই একরকম সুযোগ সুবিধা থাকবে। নিরপেক্ষ নির্বাচনে যেই ক্ষমতা আসবে, তখন 96 সালে নিশ্চয় মনে আছে, সেটা আগের পার্লামেন্টে করতে পারত, কিন্তু সে সময় আওয়ামী লীগ পদত্যাগ করে ফেলছিল, মাস গণপদত্যাগ করছিল মেম্বার অফ পার্লামেন্টরা, যে কারণে ওই পার্লামেন্টে সমপদ ছিল না। পরে 96 আর নির্বাচন হলো। ওই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা দাবি অনুযায়ী জামাত এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টির ত্রিদলীয় জোটের দাবি অনুযায়ী, জনগণের দাবি অনুযায়ী বিএনপি অনেক বিষয় দেখছেন না, এটা যুক্তিকতা আছে। সে শুধু সরকার থাকলে সবকিছু বিরোধিতা করতে হবে, বিরোধী দলের তা না। এই জন্য যুক্তিকতা মনে করি সে পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা হলো আমাদের এই যে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না, কিন্তু এই সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে কিভাবে? বিএনপি যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের আপনার সংবিধানে সন্নিহিত করেছে, বিএনপি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, বর্তমানেও আছে। এখন আমরা যেটা সম্ভবত এটা বুঝতে চেয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা নিরপেক্ষ থাকে প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সিভিল প্রশাসন, সকল কর্মকর্তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ সহায়তা করে সুষ্ঠু নির্বাচনের জন্য। সেরকম একটা নিরপেক্ষ নির্বাচন চাই, কারণ বাংলাদেশে দীর্ঘদিন কোনো ভোট নাই। প্রকৃত 2006 সালের পর থেকে 2 বছর সেনাবাহিনী কেন্দ্রের সরকার সেনাবাহিনী শাসন করলো। তারপর মইন আহমেদ পালিয়ে যাওয়ার সময় তারপরে একটা নির্বাচন দেখিয়ে তার পালিয়ে এলো বাংলাদেশ থেকে, আর আসেনি কিন্তু, এবং ইমিউনিটি দিল তাদেরকে এবং ফখরুদ্দিন মইনুদ্দিনরা আর কিন্তু বাংলাদেশে আসেনি, যে পালিয়ে গেলো যে আমেরিকাতে। তারপরে এবং তাদের মধ্যে সমাবেত চুক্তি ছিল, তোমাদের কিছু করবো না, তোমরা চলে যাও, আমাদের ক্ষমতায় দিয়ে দাও। সে দিয়ে গেল। তারপর থেকে আর সেই নিজেরাই বাতিল করলো আওয়ামী লীগ, তাদের দাবি। পরে বলে না, এখন দরকার নেই, কারণ আমরা ক্ষমতায় চলে আমি দরকার। আমার প্রশ্নটা ছিল যে এখন সেটাও এখন আমরা ওইরকম চাচ্ছি। এখন যেহেতু আদালতের কি রায় আসে দেখেন, এটা আচ্ছা আদালত রায় আসে কি, আমরা সুষ্ঠু জনগণ একটাই দাবি, দীর্ঘদিন আন্দোলন স্মরণ করছে, অনেক লোক নিহত হয়েছে, পরে সর্বশেষে ছাত্র গণ আন্দোলনে যে হয়েছে সেখানেও হাজার হাজার লোক নিহত হয়েছে। কেন? অনির্বাচিত সরকার, তাদের কোনো জবাবদিহিতা ছিল না, এই জন্য বৈষম্য সৃষ্টি করছিল, বৈষম্য আন্দোলন হয়েছিল, জনগণের ছাত্র একত্র হয়েছে। আমরা সেই নির্বাচনটা চাই, সুষ্ঠু নির্বাচন। বিএনপি একটি দাবি, যে জিতুক, বোঝা গেছে নাকি বলে যে কে জিতুক সেটা কোনো ম্যাটার না। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হতে হবে, বছর নিরপেক্ষ থাকতে হবে। জি, এটাই বিএনপির দাবি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আপনারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এ বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব, এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে এই কথা যদি কেউ বলে থাকে তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। মানে কি ধরনের দুরভিসন্ধি আপনারা আশঙ্কা করেন? দীর্ঘদিন আলোচনার পরে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে, সেখানে একটি ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তনের জন্য সবাই ঐক্যমত হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমাদের দেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেখানে এটি খুব দরকার। তো এরপরে জুলাই সনদটা যখন আপনি বাস্তবায়ন আদেশের ভিতরের মাধ্যমে একটা বাস্তবায়নের রাস্তায় যাবেন, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নেই। এইটাকে আমাদের সিনিয়র আইনজীবীরা চেষ্টা করছেন যে একটা রিভিউ পিটিশনের মাধ্যমে এই পুরো ব্যবস্থাটাকে আবার একটা প্রবর্তনের জন্য। কিন্তু আমরা শুরু থেকেই বলেছি যে এই যে প্রবর্তনগুলো, এই যে কোনো একটি আংশিক ঘষামাজা করে সংবিধানের বা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের দিকে যাওয়ার জন্য যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটি আসলে দীর্ঘমেয়াদী টেকসই পদ্ধতি নয়। আপনাকে যদি দীর্ঘমেয়াদী টেকসই পদ্ধতিতে যেতে চান, তাহলে আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেভাবে আমাদের দেশে কলুষিত করা হয়েছিল, সেখান থেকে একটি শিক্ষা নিয়ে আবার একটা মডিফাইড ফরম্যাটে আপনাদেরকে এটি ফিরিয়ে আনতে হবে। এবং সেটি কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সকল দলই ঐক্যমত হয়েছে যে বিচার বিভাগকে এখানে অন্তর্ভুক্ত করা উচিত হবে। এবং আপনারা দেখবেন যে জায়গাগুলোতে এখন সবাই ঐক্যমত হয়েছেন, যে আগে যেভাবে প্রধান উপদেষ্টাকে পছন্দ করা হতো বা নিয়োগ দেওয়া হতো, যে সেখানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা হতো তত্ত্বাবধায়ক সরকারের, এখন কিন্তু সকল রাজনৈতিক দল একমত হয়েছেন যে এইটা আলাদাভাবে একটি আলাদা কমিটি থাকবেন, সেই কমিটিরা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করবেন। এবং এইটা না হলে কি হবে, তারপরে কি হবে, এই অর্ডার অফ প্রায়োরিটিতে জুডিশিয়ারিকে কিন্তু রাখা হয়। এখানে একটি জায়গাতে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আছে, যে প্রথম 3-4টা প্রচেষ্টা ব্যর্থ হলে যেন
জুডিশিয়ারির দিকে ফিরে যাওয়া যায় এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা যায়। সেক্ষেত্রেও আমরা এনসিপির পক্ষ থেকে ওই জায়গাটাতে বলেছি, অন্যান্য রাজনৈতিক দল বলেছে যে বিচার বিভাগ থেকে আমাদের যে শিক্ষাটা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন এটি টার্গেট করে যেভাবে সংবিধান সংশোধনের চেষ্টা করা হয়েছে, বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে, সেটির দীর্ঘমেয়াদের ফলে কিন্তু আমরা আমাদের দেশে ১১ আসতে দেখেছি। তারপরে তারই হাত ধরে কিন্তু আমরা আবার এই যে দীর্ঘ ফেসিবাদী শাসন, সেটির একটি রাস্তা কিন্তু ওখান থেকে তৈরি হয়েছিল। সেজন্য আমাদের এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ছিল যে কোন পর্যায়ে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে জুডিশিয়ারির প্রধানকে যেন বিবেচনা করা না হয়। এবং যেহেতু এই বিষয়টি সবাই ঐক্যমত্য হয়েছেন এবং জুলাই চার্টারে বিষয়টি অন্তর্ভুক্ত আছে, এই জুলাই চার্টারটি বাস্তবায়নের আগে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার বা বাস্তবায়ন করার অন্য কোনো সুযোগ নেই বলে আমরা মনে করি। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি একজন রাজনীতিক বিশ্লেষক, তার পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে, আপনি ইউরোপ জামায়াতের মুখপাত্র হিসেবে কাজ করছেন। মানে আপনি আসলে মানে বলেন না আমাদেরকে আগে, আমাদের রাজনীতি বিশ্লেষক বলছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ সরি, আমাদের বলা হয়নি, রাজনীতি বিশ্লেষক বলছেন, জামাতের নেতা জানতাম না তো। ও বলেন নেতা, আচ্ছা। যাই হোক, ব্যারিস্টার আবু বকর মোল্লা, এখন জানছেন, ইটস নট লেট ইয়েট। ওকে, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার মানে কি এ বিষয়ে আপনাদের মত কি? আপনি যদি স্পেসিফিক্যালি বলতেন আমি কোন বিষয়টা না, এখন আপনারা বলছেন যে আপনারা বলছেন সরকারের ভেতরে মানে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন আজকে। এটা কি আসলে সরকারের উপরে কোনো চাপ, নাকি অন্য দলগুলো চাপ দিচ্ছে সেই জন্য চাপ, মানে কি আসলে এটা? ধন্যবাদ। দেখুন, জামাত ইসলামী একটি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসাবে শুধু কথার জন্য তো কথা বলে না। জামাতের কথাটি শুধু রিটোরিক নয়, এটির বাস্তবতা রয়েছে। কোন উপদেষ্টার কথা, কাজ, আচরণ কিছুটা বায়াস বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে জামাত ইসলামী বলেছে, সকলে নয়, কোনো নাম তো মিডিয়াতে ওনারা বলেননি, যে কোনো উপদেষ্টার পলিটিক্যাল বায়াস এটা অনেকটা স্পষ্ট। একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে প্রপার ডেমোক্রেটিক ইলেকশনের জন্য এখানে কিছু উপদেষ্টাকে আরো সতর্ক হতে হবে, নিরপেক্ষ হতে হবে। ওনারা উপদেষ্টা, সকলের উপদেষ্টা, কোনো পার্টিকে ওনারা রিপ্রেজেন্ট করেন না, কিন্তু ওনাদের কমিউনিকেশন, কোনো পার্টির সাথে ওনাদের কমিউনিকেশন, সম্পর্ক, তারপর কোনো পার্টির হয়ে কথা বলা, কোনো পার্টির প্রতি স্পেশাল ইন্টারেস্ট দেখানো, এটা তো উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। সুতরাং জামাত ইসলামী বলেছে যে উপদেষ্টাদের মধ্য থেকে যাদের ব্যাপারে অভিযোগ রয়েছে, এবং জামাত ইসলামীর নায়েবে আমির তো বলেছেন কোনো উপদেষ্টার কণ্ঠ পর্যন্ত ওনাদের কাছে আছে, যেভাবে হোক ওনাদের কাছে পৌঁছেছে। আপনারা তো দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির সঙ্গে আন্দোলন করেছেন। বিএনপি যে আহ্বান রাখছে সেটা নিয়ে আসলে জামাত ইসলামের অবস্থান কি? এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করে রিয়াক্ট করা, তত্ত্বাবধায়ক। দেখুন, আমি বিএনপির এই দাবিটিকে আমি বলবো মানে ম্যাচিউর দাবি নয়। কারণ হচ্ছে যে খোকন সাহেব জানেন যে আদালতে কেয়ারটেকার সরকারের বিষয়টি এখনো পেন্ডিং। এই পেন্ডিং থাকা অবস্থায় যদি কেয়ারটেকার সিস্টেমটি ফিরে আসে, তাহলে আজকে ওনারা যেই কথাটি বলেছেন যে যারা বর্তমানে ক্ষমতা আছে, হুইচ ইজ এন ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকারের জন্য ভূমিকা পালন করবে, এটি তো এই ব্যাপারে তো এই পার্টিগুলো, ঐক্যমত কমিশনে যে পার্টিগুলো ছিলেন তারা তো একমত হয়নি। তারা তো বলেনি যে এই গভর্নমেন্টই কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। এখানে সকলে মিলে বসে ঐক্যমতের ভিত্তিতে দেয়ার হ্যাজ টু বি এ নিউ কেয়ারটেকার গভর্নমেন্ট। আমি বলছি না বর্তমান সরকার কেউ থাকবে না, অথবা সবাই ডিসকোয়ালিফাইড, অথবা সকলের ব্যাপারে প্রশ্ন রয়েছে, অথবা তারা একেবারেই থাকতে পারবে না, অথবা তারা একেবারেই থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশনটি আসার আগ পর্যন্ত বিএনপি এই কথাটি বলে এই সরকারকে একটি মেসেজ দিল যে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান নেই।
তারা আরেকটি মেসেজ দিল যে এই সরকার মানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেন ওনাদের পক্ষে ইলেকশনে ভূমিকা পালন করে। আমি কিন্তু এই ব্যাখ্যাটাই করব, কারণ একটি গভর্নমেন্টকে আপনি কিন্তু আদালতে যে আবেদনটি করা হয়েছে সেটা কিন্তু তারা বলেছেন যে 14তম জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর চেয়েছেন। তার মানে সামনে যেটা ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেটা কিন্তু এই আদেশের বাইরে থাকবে, আমি যতটুকু আমি দেখুন ইন প্রিন্সিপাল কেয়ারটেকার সিস্টেমটির পক্ষে আদালত থেকে একটি ঘোষণা আসুক যে কেয়ারটেকার সিস্টেমটি কোর্ট গ্রহণ করে নিয়েছে এবং এর শেখ হাসিনা সরকার যে রায়টি দিয়েছে শেখ হাসিনা সরকারের সময় এটি কনস্টিটিউশনালি নট ভ্যালিড, এই কথাটি আসুক, এরপরে সকলে মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেই সিদ্ধান্তের পূর্বে দেখুন কেয়ারটেকার সরকার, এখানে মাহমুদুদ্দিন খোকন রয়েছে, হি ইজ এ লয়ার লার্নেড মাই কলিগ। দেখেন কেয়ারটেকার সরকার এবং ইন্টারিম গভর্নমেন্ট আর টু ডিফারেন্ট লিগ্যাল এন্টিটি, দুটা কিন্তু এক জিনিস নয়। এই সরকার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে আসেনি, অথবা তারা কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ ওনারা করতে পারেনি। হ্যাঁ, তাদেরকে যদি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে রূপান্তরিত করি, আমরা কি সকলকে করতে পারবো? It's a big question. There has to be consensus among the political parties. এটা কিন্তু হয় নাই। হওয়ার আগে আপনি একটা ইন্টারিম গভর্নমেন্টকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে দিলেন, it is a disrespect to the current government, it is a disrespect to the people of the country, and it is a disrespect to the other political parties. আমরা একটু বিরতির পরে আসি, আলোচনাটা কন্টিনিউ করতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম, মাহবুবউদ্দিন খোকন, সরকারের ভিতরে দলীয় লোক থাকলে তাদের অপসারণের কথা বলেছে বিএনপি। উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে অক্ষমতা, দুর্নীতি এবং দলীয় পক্ষপাতের অভিযোগ আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত চেয়েছে এনসিপি। জামায়াতও আজকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এলো। তাহলে মানে এটাকে কিভাবে দেখেন? মানে সরকারের তো সবাই সরকারের উপরে অনাস্থা দেখাচ্ছে, উপদেষ্টাদের উপরে কি চেঞ্জ হচ্ছে কিনা মানে সবাই তো আপত্তি, কোন রকম সবাই তো আপত্তি আছে কারো কারো ব্যাপারে। এখন পরিষদ কি হ্যাঁ মানে সবাই পরিমাণ আমাকে বলছেন আপনি? জি মাহবুবউদ্দিন খোকন। হ্যাঁ, আমি তো দেখলাম তো তাদের বক্তব্য, টেলিভিশনে দেখলাম, সেটা দেখছি, কিন্তু নামটা বললে দিতে পারে তারা কার বিরুদ্ধে অভিযোগ, কি অভিযোগ, যদি অভিযোগ সত্য হয় যদি, তাহলে সে পদত্যাগ করবে, অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা তো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে, আমরা কিন্তু কারোর ডিপেন্ড করবো না। অবশ্যই বিএনপি একটা অবস্থান, নির্বাচনে যে ফলাফল হোক না কেন নির্বাচন নিরপেক্ষ হতে হবে এবং জিরো টলারেন্স থাকতে হবে। প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল প্রশাসন। আর আমরা বলেছি এটা বোধহয় এটাকে এইভাবে ব্যাখ্যা না দেওয়া উচিত, ঠিক হবে না, যেহেতু এখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই, আদালতের কোনো রায় আসে নাই, আমরা অ্যাডভান্স প্রিজুম না করে ভালো। আমরা এটা বুঝতে চেয়েছি যে যেই থাকবে না, এখনো তো এই সরকার আসছে, এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখবে। তত্ত্বাবধায়ক সরকার যেরকম নিরপেক্ষ বজায় রাখে, নিরপেক্ষ থাকার কথা একরকম দাবি করছে আমাদের। এটা ফখরুল সাহেব বলেছিল যে সিভিল প্রশাসন এরা তো 1 বছর করে ফেলেন। 24 আগস্ট 2024 পরে জন্ম নেন এরা, যেহেতু অনেক আগে থেকে চাকরি করতেছে। এখন অনেকে হয়তো স্যাবোরেজ করতে পারে, অনেকে হয়তো ওই ভোট চুরির অভ্যাসে ভোট চুরির সহায়তা করছিল কত 15 বছর, 20 বছর, 17 বছর। ওই তারা চুরির অভ্যাস আছে না, তারা যেখানে যাবে চুরি করবে। ওদের ব্যাপারে বলছে ওদেরকে বাছাই করো, ওদেরকে প্রশাসন থেকে সরিয়ে দাও, নির্বাচনের সংশ্লিষ্ট কোনো দায়িত্ব যেন তার না থাকে। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সরকারের ভিতরে দলীয় লোক থাকলে ব্যাখ্যা দিলেও সেটা তার ব্যাপার। আমাদের অবস্থানটা হলো স্পষ্ট আমাদের, হ্যাঁ, যে আমাদের অবস্থান স্পষ্ট। এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেবের বক্তব্য স্পষ্ট যে নির্বাচন নিরপেক্ষ করতে হবে।
অনেক হয়েছে, এনাফ, আগে নিতে চাই আমরা এবং আমাদের ডেমোক্রেসি প্র্যাকটিস করতে চাই। হ্যাঁ, জিয়াউল কবির সুমন একটি প্রশ্ন করবেন আপনাকে। বিএনপি মহাসচিব সাহেব বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ হতে হবে, এরকম একটা কথা বলেছিলেন গতকালকে। সেটাই তো আমি বলছি, হ্যাঁ সেটা তো আমি বলছি, যদি আদালত কোনো রায় না দেয় সামনে নির্বাচন, এনসুইং ইলেকশন সম্বন্ধে, তাহলে যদি এই সরকার থাকে, সেই সরকারের ভূমিকা কীরকম আশা করছেন আপনারা? যাতে কীরকম আশা করি কীরকম হওয়া উচিত? সেটা নিউট্রাল গভর্নমেন্ট, ক্যাপ্টেন গভর্নমেন্টের যেরকম ভূমিকা, সেরকম ভূমিকা আশা করছে বিএনপি। এটাকে রিজিউম করে, ধারণা করে এদিক সেদিক বললে বরঞ্চ আমরা আমাদের নির্বাচন যে প্রসেসটা আমরা ট্রেনে উঠেছি এবং সেটা আপনার ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। পাশাপাশি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম না, কিন্তু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এনসিপি বলেছে, আমরা বাংলাদেশে ছিলাম, যারা আমরা বাংলাদেশে ছিলাম, আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলাম, বর্তমান প্রেসিডেন্ট, 46 আমরা আসামি হয়েছি, 2 বার জেলে গেছি, জি, নিজের পিঠে 18 সালে 60টা গুলির দাগ আছে। জি, তারা একটু বাইরে আছেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, রাজনীতি, তারা আন্দোলন করছে, তারা কিন্তু আমরা মাঠে তারা আন্দোলন করে নেয়। আওয়ামী লীগের নামটা বলছেন না, আওয়ামী লীগ করে নেয়। আওয়ামী লীগ তো আসছিল, দেখেন না এনসিপিতে কিছু কিছু আওয়ামী লীগ আছে না, ছিল না, আন্দোলন করে নাই। তারা তো আবার বৈষম্য বিরুদ্ধে আন্দোলন ঢুকে গেছে না, কিছু কিছু ছাত্রলীগ করতো, ছাত্রলীগ পথ ছিল। আচ্ছা, মানে ভুলে গেছি সেভাবে বলছেন, এটা তো একটা ডিফারেন্ট আলোচনা, এটা তো ডিফারেন্ট একটা, হ্যাঁ রাইট, এটা একটা ডিফারেন্ট আলোচনা। যারা যাই হোক, যারা আন্দোলনে ছিলাম আমরা। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আমি একটা মানে তাদের যে কষ্টটা, দুঃখটা এনসিপি বলছে, যারা তারা এত বুঝবেন না। জি, এনসিপি বলছে যে জনপ্রশাসনে বদলি পদায়নে ভাগ বাটোয়ারায় উপদেষ্টা পরিষদ ভিতর থেকে সহায়তা করা হচ্ছে। তারা বলছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, না আপনারা তো বড় রাজনৈতিক দল, আপনাদের দিকেও তীর যায়, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপিডিসি ভাগ বাটোয়ারা করছে। আপনারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন, আবার ওরা অভিযোগ করছে ভাগ বাটোয়ারা। আপনি বিএনপির লোক প্রশাসন পাবেন কোথায়? আপনি সবই তো আওয়ামী লীগ ছিল। কোন সরকারি অফিসের কর্মচারী বলছে নাকি আমি এইসব অবৈধ নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না, আমি সরকার সমর্থন করি না? সরকারি কর্মচারীরা বেশিরভাগগুলো যে সময় সেই সময় তার পক্ষে। এমনি ক্ষমতা আসার পর দেখবেন যে আমি ভাই এইটা করি, আমি জামাত ইসলাম করি, আমি বিএনপি করি, আমি ঠিক, কিন্তু ওরা তো আর চাকরি বেতনও বাদ দেয় নেওয়া। বলছে আমি সাফার করছি, আমি রাঙ্গামাটি ছিলাম, আমি রংপুর ছিলাম। আরে ভাই, আপনি তো বেতন বেছেন, আপনি রাজনীতি কর্মী, গ্রামে থাকতে পারে নাই। জি, আপনারা যে বলছেন ঢাকা রিক্সা চালিয়ে চলছে, আপনারা যে বলছেন যে সরকারের ভিতরে বাপ মা কাজ করতে পারে না, বাপ মা না খেয়েছিল, না খেয়েছিল, সেরকম না। নিশ্চয়ই তাদের মধ্যে আমি বলি ভালো লোক আছে, খারাপ লোক প্রশাসনের তা না, ভালো লোক আছে। জি, তবে আমি মনে করি রাজপথের কর্মচারী হিসাবে সবাই কোনো কাজ করা উচিত না। বিএনপির এখন ওনার কথা যেটা বুঝলাম যে বিএনপি মূল ফোকাস ইলেকশনের বাছাই করতে হবে। তাদের ওইপার চুরি রিপোর্ট আছে না, ভোট চুরি, দুর্নীতি রিপোর্ট আছে, তাদের ওইপার থেকে যাবে, ওদের আইডেন্টিফাই করে ওদেরকে একটু দূরে রাখা উচিত। জি, সেটাই বোঝাচ্ছে বিএনপি। এক্স্যাক্টলি। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, আপনারা বলছেন যে অদক্ষতা, দুর্নীতি, দলীয় পক্ষপাতের অভিযোগ আছে যাদের ব্যাপারে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত চায়, মানে কি ধরনের সিদ্ধান্ত চায়? তাদেরকে কি বাদ দেওয়ার সুপারিশ করেছেন আপনারা? আমরা সিদ্ধান্ত চেয়েছি, এখন এটা প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে কি বাদ দিবেন নাকি তাদেরকে অন্য কোনো ভাবে তাদের পারফরমেন্স বারটা উত্তীর্ণ করতে পারবেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে জনগণ যেটা দেখেছে এই তারা শপথ নেওয়ার পর থেকে, বিশেষ করে আপনারাও জানেন যে বেশ কিছু উপদেষ্টা আছেন তারা একেবারেই অদক্ষ, তাদের মন্ত্রণালয়গুলো, তাদের যে কাজগুলো, তাদের দায়িত্বগুলো, সেগুলো তারা পারফর্ম করতে পারেননি। মানে এরকম উপদেষ্টা কাদেরকে মনে করছেন আপনারা? কোন মন্ত্রণালয়গুলোকে মনে করছেন যে মন্ত্রণালয়গুলো পারফর্ম করতে পারেনি? এটা তো আপনারাই জনগণের সামনে হাজির করছেন যে কোন কোন মন্ত্রণালয় পারফর্ম করতে পারেনি। আলাদা করে নাম ধরে ধরে তো আর এটা বলার কিছু নাই, এটা স্পষ্ট হয়ে আছে। গণমাধ্যমের
বিষয় হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেখানে কিন্তু এই কথাগুলো এখন বের হয়ে আসছে যে এরা কিভাবে কার মাধ্যমে মনোনয়ন পেয়েছিল। যে কথা আমরা বারবার এর আগেও বলেছি যে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রেও বড় বড় রাজনৈতিক দল যারা ছিলেন, বিএনপি ছিলেন, জামাত ছিলেন, তারা তাদের নিজেদের লোকগুলোকে ওখানে প্রস্তাবনা দিয়ে সেখানে পাঠিয়েছেন। কিন্তু তারা যখন কথা বলেন, তারা শুধুমাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দুইজন উপদেষ্টা যারা ওখানে গিয়েছেন তাদেরকে ইঙ্গিত করে তারা কথা বলেন, আক্রমণাত্মক সুরে কথা বলেন, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং যেটা অনভিপ্রেত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসনে আপনারা দেখবেন যে এতদিন সবার ক্ষেত্রে যে কথাটা বলে আসা হয়েছে যে গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচারের যারা দোষর ছিলেন, কিন্তু স্বৈরাচারের দোষর বলে তাদেরকে একটা আলাদা ট্যাগিং দিয়ে এর পরের স্টেজটা কি হয়েছে? পরের স্টেজটা হচ্ছে আপনি যেটা একটু আগেই সিনিয়রকে প্রশ্নটা করলেন, যে একটা ভাগ বাটোয়ারার সিস্টেম মহোৎসব ওখানে বসে গেছে, যে আমি 10টা ডিসি নিব, তুমি 5টা ভিসি নিবে, তুমি এই এসপি নিবে, এটা নিবে, ওইটা নিবে, এভাবে যেহেতু তারা বড় রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। কিন্তু এই ডিসি নিয়োগ নিয়ে তো একটা বড় কেলেঙ্কারি গণমাধ্যমে এসেছিল। আপনাদের একজন সাবেক নেতা যাকে অস্থায়ীভাবে আপনারা বহিষ্কারও করেছিলেন, সে অভিযোগও তো এসেছিল, তানভীর বোধহয়। জি, এটা তো তার বিরুদ্ধে শুধু অভিযোগ, কিন্তু আপনি এটা যদি না, এটা কিন্তু দুদক পর্যন্ত গেছে, আমার যতদূর জানা দুদক পর্যন্ত গেছে, আপনারা তা বহিষ্কার করেছেন, তার মানে তো কিছু সংশ্লিষ্টতা পেয়েছেন, নইলে আপনারা বহিষ্কার করবেন কেন? আপনারা ডিফেন্ড করতেন তাহলে। না, আমরা ডিফেন্ড করবো কেন? দেখুন, একটি দল পরিচালিত হয়, দলের যে আলাদা নীতি নির্ধারণ আছে, দলের যে শৃঙ্খলাবিধি আছে সেটা অনুযায়ী। সালাউদ্দিন তানভীরকে বহিষ্কার করা হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে। সেটা কি জন্য? সেটা দল হচ্ছে শৃঙ্খলা, দলের আলাদা কমিটি আছে ইন্ডিপেন্ডেন্ট, তারা সেগুলোর সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু সালাউদ্দিন তানভীরকে যদি ডিসি নিয়োগে ইনভলভমেন্টে থাকার কারণে বহিষ্কার করা হয়, তাহলে তো বিএনপির বড় বড় যারা এখন নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই একই দোষে দোষী হন। তারা তো সালাউদ্দিন তানভীরের মতো সামনে আসেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই মানে বিএনপির বড় বড় নেতা কারা, মানে বিএনপির বড় বড় নেতা কারা, তারা কি বলেন একটু? এনসিপির একজন শীর্ষ নেতা কিন্তু বলেছিলেন যে সবাই গণঅভ্যুত্থানের পরে যার যার হিসাব বুঝে নিয়েছে। হ্যাঁ, তো এটা কি এরকম কিনা যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হিসাব বুঝে পাননি, বা মানে একটু ব্যাখ্যা করবেন কিনা? গণঅভ্যুত্থানের পরে আমাদের কাঙ্ক্ষিত হিসাব ছিল এই জনগণকে নিয়ে একটি গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া এবং জনগণের যে অধিকার রয়েছে, জনগণের যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটি ফিরিয়ে দেওয়া। এটি ফিরিয়ে দেওয়ার জন্য যে এটি আমাদের হিস্সা, এটির জন্যই আমরা আসলে লড়াই করছি। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তাদের মাঝে আমরা যে স্পিরিট নিয়ে গণঅভ্যুত্থানকে ধারণ করেছি বা নতুন একটি উত্তরণের দিকে যেতে চেয়েছি, তারা কিন্তু সেভাবে চাননি। তারা চেয়েছেন প্রতিটা সেক্টরে তাদের মতাদর্শের লোক বসাতে। সেটি কিন্তু এই প্রশাসনের স্থবিরতা বা অন্যান্য জিনিসের জন্য এটি কিন্তু একটি দায়ী বিষয়। সেটিকে সামনে না এনে সবাই কিন্তু অন্যদিকে, মানে যে অন্যকে দোষারোপের একটা রাজনীতি বা দোষারোপের একটা বিষয় কিন্তু সবাই এগোচ্ছেন। কিন্তু আমাদের হিস্সা যদি বলেন, আমাদের হিস্সা হচ্ছে জনগণ, আমাদের হিস্সা হচ্ছে জনগণের মর্যাদা, জনগণের অধিকার, জনগণের যে মানবাধিকার, সেগুলো নিয়ে আমাদের কাজ করা। সেটি আমরা বুঝে পাইনি দেখেই আমরা কথা বলছি। সেটি যতদিন বুঝে না পাবো আমরা কথা বলে যাব। জি, ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনারা গণভোটের কথা বলেছেন। গণভোটের প্রেক্ষাপট আসলে মানে প্রয়োজনীয়তা ডেফিনেটলি আছে, কিন্তু মানে সময় সেটা নিয়ে তো এখনো একটা পরিস্থিতি আছে। জি, সেই জায়গায় আসলে আপনারা আন্দোলনেও আছেন, টানা আন্দোলনেও আছেন। বিএনপি অভিযোগ করেছে যে আপনারা আন্দোলনে আছেন এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, বা গণভোটের দাবি সেটাও নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। মানে সেই জায়গায় আসলে কি বলবেন? ধন্যবাদ। আমি যদি বলি বিএনপির এই কথাগুলো পলিটিক্যাল রিটোরিক মাত্র, কথার কথা। রাজনীতিবিদরা কথা বলতে হয়, কথা বলতে পারদর্শী। ওনারা শুধু কথাই বলে, ওনারা আসলে দে ডু নট মিন ইট। দেখুন, জামাত ইসলামী নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া, রোজার আগে হওয়া অথবা রোজার পরে হওয়া, এই দাবিটি কিন্তু জামাত ইসলামীর প্রথমেই জামাত ইসলামীর দাবি। জামাত ইসলামী নির্বাচন পিছানোর জন্য কোনো
কাজ করেনি, কোনো কথা বলেনি, এন্ড দে ডিডন্ট মিন। কিন্তু বিএনপি বারবার অভিযোগ করছে তারা একবার নির্বাচন চেয়েছে মার্চে, জুনে, আবার ডিসেম্বরের মধ্যে ইন্টারিম মেম্বার ইলেকশন, ডিসেম্বর, আবার লন্ডনে মিটিং করে ওনারা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চায়। কিন্তু বারবার অভিযোগের তীরটি শুধু জামাত ইসলামের দিকে, যেটার কোনো সারবত্তা নেই, যেটার কোনো ভিত্তি নেই। এখন আসুন গণভোটের কথাটি। আমাদের মাহাউদ্দিন খোকন ভাই ব্যারিস্টার, উনি যেই দল করেন, সেই দলকে যেই রেফারেন্ডামের মাধ্যমে লেজিটিমাইজ করা হয়েছিল, সেই রেফারেন্ডামটা হয়েছিল 19 দিনের মাথায়, সিদ্ধান্ত গ্রহণের 19 দিনের মাথায়, তো রাফলি 19 দিন। তো এইটা যদি 19 দিনের মাথায় হতে পারে, আগামী 1 মাসের ভিতরে, আজকে তো প্রধান দলগুলো সাইন করেছে, মানে গত 2 দিন আগে তো সাইন করেছে, কয়েকদিন আগে সাইন করেছে যে প্রধান দলগুলো। এনসিপি যদিও সাইন করে নাই, এনসিপি তো একমত জুলাই সনদের সাথে, আমি যতটুকু জানি। অর্থাৎ এই ব্যাপারে পিপলস কনসেনসাস রয়েছে, জুলাই ঐক্যমত জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই হচ্ছে। সুতরাং গণভোট শুধু কেন নির্বাচনের দিন হবে? বিএনপির কারণেই কিন্তু বারবার নির্বাচন এবং গণভোট পিছিয়ে যাচ্ছে। বিএনপি কিন্তু গণভোটের কনসেপ্টই মানে নাই, গণভোটের ধারণাটির বিরোধিতা করেছে দীর্ঘদিন। কিন্তু পরে তো মেনে নিয়েছে, বিএনপি তো সেখান থেকে সরে এসেছে। ইভেনচুয়ালি তারা এটা মেনে নিয়েছে, অর্থাৎ তারা সময় ক্ষেপণ করেছে, সময়কে কিল করেছে। বিএনপি যদি আগে মেনে নিত তাহলে গণভোট কিন্তু আগে হতে পারত। এখনো গণভোট, আমি যে কথাটি বলছি যে জিয়াউর রহমানের সময় যে গণভোটটি হয়েছে, ওনার সিদ্ধান্ত নেওয়ার 19 দিনের মাথায় গণভোটটি হয়েছে, তাহলে এখনো আগামী 1 মাসের মধ্যে নির্বাচনের 1 মাস পূর্বে, নির্বাচনের 1 মাস পূর্বে কেন গণভোটটি হতে পারে না? যদি সেটা হয়, এটা আগে হলে কি সুবিধা আর পরে হলে কি অসুবিধা? আমি আসছি। সুবিধাটি হচ্ছে নির্বাচনের দিন সকল রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটকে পাশ করানোর জন্য ব্যস্ত থাকবে, রাজনৈতিক দলের কর্মীরা ব্যস্ত থাকবে। তো ওনারা তো স্পেশালি অ্যাটেনশন দিতে পারবেন না যে গণভোটের ব্যাপারে। অথচ গণভোট কিন্তু, মানে গণভোটের যে এই যে সিদ্ধান্তটি এবং যেই বিষয়ে গণভোট হবে, এটি কিন্তু নতুন বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে কিন্তু মানে এই নতুন বাংলাদেশ গঠনের জন্য ঐক্যমত্যে পৌঁছেছে, মানে 85টি বিষয়, যদিও বিএনপি কিছু ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জাতির জীবনে, এটি একটি আলাদা দিনে হবে না, আলাদা মর্যাদা পাবে না, বাংলাদেশের নির্বাচনের দিনে হবে। মানে এটা কি আলাদা মর্যাদার জন্য, নাকি আপনি যেমন বলছিলেন যে এটা পলিটিক্যাল পার্টিগুলো অ্যাটেনশন দিতে পারবে না, সেই কারণে মানে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, না হয়ে যেতে পারে কি? দেখুন, আমি বলছি মর্যাদা, আমি বলছি অ্যাটেনশন, আমি বলছি অপরদিকে এই রিস্ক কিন্তু রয়েছে। ধরুন বিএনপির লোকজন এই মানে গণভোটের পক্ষে, জামাতের লোকজন গণভোটের পক্ষে, এনসিপির লোকজন গণভোটের পক্ষে, কিন্তু তারা নির্বাচন এবং তাদের নেতাদেরকে পাশ করানোর জন্য, এমপিদেরকে পাশ করানোর জন্য ওনারা আবার গণভোটের আচ্ছা, সঙ্গে একটু বিচ্ছিন্ন হয়েছে বোধহয়। আমরা একটা বিরতি নিয়ে বরং ফিরি। খুবই মানে গুরুত্বপূর্ণ এক জায়গায় আমরা আছি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা আলোচনায় ছিলাম, আমি যদি ব্যারিস্টার আবু বকর মোল্লা এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি যে আলোচনায় আমরা ছিলাম খুবই ইম্পর্টেন্ট জায়গায়, যে আগে হলে গণভোট আগে হলে কি সুবিধা আর নির্বাচনের দিন হলে কি অসুবিধা, আর পরে হলে কি অসুবিধা, আমি 3টি দিক থেকে ব্যাপারটা বিবেচনা করতে চাই। নাম্বার 1 হচ্ছে মর্যাদা এবং সম্মানের বিষয়। কারণটা হচ্ছে যে এই বিষয়গুলো নতুন বাংলাদেশ 2.0 গঠনের জন্য ইম্পর্টেন্ট, একটি ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, নতুন মর্যাদা বাংলাদেশ গঠনের জন্য ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সেখানে ভোটাররা কিন্তু অ্যাটেনশন দিতে পারবে না। মাহমুদ্দিন খোকন ভাইয়ের যারা সমর্থক, ওনাকে পাশ করানো তো ব্যস্ত থাকবে, কিন্তু গণভোট তাদের কনসার্নে নাও থাকতে পারে। তো যদিও তারা বিএনপি দল হিসাবে এই গণভোটের পক্ষে, এনসিপি
গণভোটের পক্ষে মানে জামাতের লোকজন গণভোটের জন্য কি প্রচারণার প্রয়োজনীয়তা আছে? কারণ মানে আপনারা তো বলছেন যে দেশের জনগণ, সব জনগণই চায়। আমি কিন্তু প্রচারণার কথা বলছি না, আমি বলছি এখানে অ্যাটেনশনের ইস্যু। মানে অ্যাটেনশন তাহলে প্রয়োজনীয়তা কি? দুটি ব্যালট, আমি তো খোকন ভাইয়ের ব্যালটটাও পাবো, আবার আমি গণভোটের ব্যালটটাও পাবো। আমি আপনার কথা বুঝেছি, আমার 3 নাম্বার পয়েন্টে কিন্তু বলিনি। জি, ধরুন এত বড় বিপ্লবের পরে, রক্তের পরে আজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে গণভোট, সেই গণভোটে যদি একটি সম্মানজনক জনগণের সমর্থন পার্সেন্টেজ না থাকে, এটি কিন্তু দুঃখজনক হবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ জনগণ গণভোটের পক্ষে। কিন্তু যেহেতু তারা ধানের শীর্ষে মাহমুদুল খোকন ভাইয়ের ব্যস্ত থাকবে, এনসিপির তারা সেখানে ব্যস্ত থাকবে, জামাতের লোকজন জামাতের নেতাদেরকে পাশ করানোর ব্যস্ত থাকবে, তারা যদি ভোট না দেয়, ধরুন 20% জনগণ গণভোটের পক্ষে ভোট দিল, তখন আওয়ামী লীগ কি বলবে? তখন দেশি বিদেশি পর্যবেক্ষকরা কি বলবে? যে আসলে এই গণভোটের কোনো মর্যাদা নেই। কিন্তু এই আশঙ্কা তো আগেও আছে। কারণ না, আমি ভুলে যাব, আমি শেষ করছি। আমি ধরুন বিএনপি ক্ষমতা এসে তারা বলবে, হ্যাঁ আমরা তো 15টি বিষয়ে, ইম্পর্টেন্ট বিষয়ে আমরা ডিফারেন্ট অপিনিয়ন দিয়েছি, আমরা ডিসেন্টিং অপিনিয়ন দিয়েছি, আমরা আসলে সেগুলো বাস্তবায়ন করবে না। তারা তো এটা বলতে পারে, কারণ এখানে 20% লোক ভোট দিয়েছে, তারা চাইলে তো অনেক কিছুই বলতে পারে। এরপরে আসেন, আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, এটি তো আগেও হতে পারে না, আমি আগে হওয়ার সম্ভাবনা দেখি না। যে আগে 20% জনগণ বা মানে গণভোটের পক্ষে কথা বলবে, সেটা আমি মনে করি না। কারণ বিএনপি মোর অর লেস এটাতে এগ্রি করেছে, জামাত মোর অর লেস এগ্রি করেছে, এনসিপি এগ্রি করেছে, অধিকাংশ দল এগ্রি করেছে। সুতরাং আমি মনে করি না এটি বাস্তবসম্মত। শুধু দলের প্রার্থীরাই যাবে, সমর্থকরা মনে করবে যে জিতেই তো যাবে। আর জুলাই সনদ স্বাক্ষরের পরেও এত অবিশ্বাস কেন? না, অবিশ্বাসী বিষয় নয়, আমি প্র্যাকটিক্যালিটির দিক থেকে বলছি। প্র্যাকটিক্যালের দিক হচ্ছে একই দিনে হলে এখানে অ্যাটেনশনের প্রবলেম হবে, মানে ভোটাররা তাদের প্রার্থীকে পাস করানোর চিন্তায় ব্যস্ত থাকবে। তারা আসলে গণভোটকে, আমি যে আরো 2টি কারণ বলছি, মর্যাদা, অ্যাটেনশন, আর 3 নাম্বার হচ্ছে ভোটার টার্ন আউট, এই 3টে জিনিসের কিন্তু অভাব হয়ে যাবে। আমরা এই 3 কারণেই কিন্তু চাচ্ছি যে গণভোটটি আগে হওয়া উচিত। আমি যে কথাটা বলছি, খোকন ভাইয়ের যে দল, জিয়াউর রহমানের সরকার যে গণভোট করেছিলেন, তারা সিদ্ধান্ত নেওয়ার 19 দিনের মাথায় গণভোট করতে পেরেছিলেন। তাহলে আগামী 1 মাস পরে হয়ে যাক, নির্বাচনের 1 মাস আগেই হয়ে যাক, জাতির প্রয়োজনে রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং জনগণের প্রয়োজনে একটি গণভোট আগেই হয়ে যেতে পারে। বিএনপি ইম্পর্টেন্ট সকল ব্যাপারে কিন্তু বাংলাদেশের গণভোটের অভিজ্ঞতা কিন্তু বাংলাদেশে খুব ভালো না। মানে এটা 95%, 97% এরকম ভোট পড়েছে বা এরকম, কিন্তু সেটা মানে অনেকেই এখনো মানে এটা নতুন বাংলাদেশ, মানে বলেন যে মাহবুব ভাই এটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট কারচুপি হবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্ত বিপ্লব করেছে, স্বতঃস্ফূর্তভাবেই গণভোটের পক্ষে তারা রায় দেবে। আমি অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসার যদি অভিমতটাও জানি, যে আপনারাও বলেছেন যে এটা আগে করে ফেলতে হবে গণভোটটা, এটা কি সুবিধা আর পরে করলে অসুবিধা কি? আপনি ওনার মতো একই রকম মনে করেন কিনা? এখন আপনারা গণভোটকে শুধু আলাদা করে দেখলে হবে না। আমরা যেটা ঐকমত্য কমিশনে সবাই মিলে যে সিদ্ধান্তটা হয়েছে, যে জুলাই সনদকে বাস্তবায়নের জন্য একটি বিশেষ সাংবিধানিক আদেশ অথবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, যে নামই হোক না কেন, একটি আদেশ জারি হবে। সেই আদেশ জারির একটি প্রক্রিয়ায়, যাদের আদেশ জারির মাধ্যমে আদেশ জারিতেই বলা থাকবে যে কিভাবে আদেশের অধীনেই একটি গণভোট পরিচালিত হবে, এবং সেই গণভোটের মাধ্যমে মানুষ জুলাই সনদের যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলোতে তাদের মতামতটি আবার জানিয়ে দেবে, এবং নতুন যারা গণপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদেরকে গাঠনিক ক্ষমতা সহ, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ সংবিধানে সংস্কারগুলো আনার জন্য এম্পাওয়ার করবেন। তো এই বিষয়গুলোকে আলাদা আলাদা ভাবে দেখার সুযোগ নাই। আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সেই আদেশের অনুবলেই একটি গণভোট আয়োজন, এবং সেই গণভোটের বলে যদি বেশি সংখ্যক মানুষ হ্যাঁ বলে, সেটার অধীনে নতুন যে গণপ্রতিনিধি থাকবেন তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করা, এই সবগুলোই কিন্তু একই যোগসূত্রে গাথা, যেটি জুলাই সনদের সাথেও সম্পর্কিত। সেজন্য শুরু থেকে আমরা বলে এসেছিলাম যে জুলাই সনদ শুধুমাত্র চূড়ান্ত হলেই হবে না, এই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়নে রূপ দেওয়া হবে, সেটি টেক্সট এবং সেটির ল্যাঙ্গুয়েজ, সেটি আমরা দেখতে চাই। এটি এনসিপি না দেখে
কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, এখনো স্বাক্ষর করা থেকে বিরত আছে। যে জায়গাটিকে দেখেন জামাত ইসলাম কিন্তু তাদের মূল যে বক্তব্য ছিল, জায়গা ছিল, সেখান থেকে তারা কিছুটা একটু ভালনারেবল পজিশনে এই 1-2 দিনের ভিতরেই চলে গেছে। কারণ তারা এই বিষয়টি নিশ্চিত না হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন তারা শুধুমাত্র গণভোটের জন্য এই যে জোরাজুরিটা করছেন। কিন্তু আমাদের বক্তব্য শুধু গণভোট নিয়ে না, আমরা বলছি যে বাস্তবায়ন আদেশ যেটি হবে সেই আদেশের প্রক্রিয়াই বলা থাকবে কিভাবে গণভোটটি নেওয়া হবে, গণভোটের প্রশ্ন কি হবে এবং গণভোটের মাধ্যমে কিভাবে নতুন করে জনপ্রতিনিধিদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে এবং নতুন করে তারা কিভাবে এই সংবিধানটি সংস্কার করবেন। সংস্কারকৃত একটি সংবিধান 2026 সালে আমরা পাবো এবং তার অধীনে সাংবিধানিক যে পদের যারা দায়িত্বে রয়েছেন তারা আবার নতুন করে শপথ নেবেন। অর্থাৎ পুরো বিষয়টি না দেখে কিন্তু আমরা এই বিষয়টি আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। জনগণ কিন্তু একটা ধোঁয়াশার ভিতরে রয়ে গেছে। তবে গণভোট আগে অনুষ্ঠান বা পরে অনুষ্ঠান নিয়ে কিন্তু আমাদের বড় কোনো দ্বিমত বা এই নেই। তবে আমাদের আইডিয়াল পজিশন হলো যদি গণভোটটি একই দিনে নির্বাচনের আগে অনুষ্ঠান সম্ভব হয় সেটি হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশন। কিন্তু সরকার যদি সামগ্রিক অবস্থা বিবেচনা করে তারা যদি ভোটের দিনে জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সাথে গণভোট আয়োজন করতে চায়, সেখানেও আমরা আসলে খুব বেশি বিরোধিতা বা দ্বিমত করব না, যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অন্যান্য বিষয়গুলোতে আমরা সন্তুষ্ট হই, জনগণ সন্তুষ্ট হয়। জি, জল কবি সুমন। না, আমি যেটা দেখছি যে আগে এই তিনটা দলই বা আরও যারা আছে সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং বিভিন্ন সময়ের বিশেষ করে ওনারা আন্দোলন করেছেন। এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছেন, এখন আমি যা দেখছি ওনাদের বক্তব্যে তাতে বিএনপি জামাত দুই দলেই একটা অবিশ্বাসের মধ্যে আছে। আর এনসিপি এখন দুই দলকে অবিশ্বাস করছে। এনসিপি চায় যে তাদের যে জুলাই অধিকার, যে জুলাই সনদ, এটা বাস্তবায়নটার উপরে তারা জোর দিচ্ছে। আর বিএনপি চাচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হোক, আর জামাত চাচ্ছে যে গণভোটটা আগে হোক। মানে আমি যেটা এতক্ষণ কথাবার্তা বলে যেটা বুঝলাম আর কি, আর এখানে একটা সুষ্ঠু হোক সেটা চায় না, না সবাই চায়, মানে প্রায়োরিটি আর কি, প্রায়োরিটি। যেমন এনসিপি উনি বলেছেন, এর আগে কিন্তু আমরা দেখেছি যে পিআর যখন সই করে জামায়াত ইসলামী তখন কিন্তু এনসিপি বলেছে যে জামায়াত ইসলামী মুনাফিকি আচরণ করেছেন, এরকম একটা শব্দ তারা ব্যবহার করেছেন। হ্যাঁ, আবার জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল উনিও বলেছেন যে বাপের আগে যেও না, এরকম একটা কথাও বলেছেন। তো মোটামুটি বেশ ইন্টারেস্টিং, মানে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতির মাঠও তত গরম হচ্ছে। শফিকুল হকের একটি রিপোর্ট আছে, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনী জোটে এনসিপি সহ বাম এবং ডানপন্থী কয়েকটি দল যুক্ত হতে পারে বলে জোর গুঞ্জন আছে। তবে একসময় শরিক জামায়াত ইসলামী এই জোটে থাকছে না, এমনটাও বলছেন দলটির নীতি নির্ধারকরা। জোটে এনসিপির যুক্ত হওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসম্ভব নয়, তবে আরও অপেক্ষা করতে হবে। সুতরাং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যদি 2 মিনিটে একটু মন্তব্য করেন। আমি কিন্তু আপনাদের কথাবার্তা খুব ভালো লাগছে, সাউন্ডস ভেরি গুড। বিদেশিরা বলে শুনতে খুব ভালো শোনায়, আমি সেগুলো সাউন্ডস ওয়ে বলে সাউন্ডস ভেরি গুড। বাস্তবে কীভাবে হবে? সংবিধান সংশোধন না করে কীভাবে গণভোট করবেন আপনি? হাউ বি প্র্যাকটিক্যাল অ্যাবাউট দ্যাট। আপনি তো একটা আপনি 91 কি করেছিলেন খোকন ভাই? 91 কি হয়েছিল? 91 সনে কেয়ারটেকার সরকার যখন আসে তখন কি হয়েছিল? শেষ পেশেন্ট। সেটা হলো যে আপনার সংবিধান সংশোধন না কীভাবে আপনি করবেন। এখন আপনি আসছেন, আমাদের কি মৌলিক ব্যাপারগুলো তো আমরা এক করতে হবে। এখন আমাদের নিজস্ব একটা আইডিওলজি আছে, নিজস্ব নির্বাচনী ইশতেহার আছে, এনসিপির আছে, ওই বৈজ্ঞানিক সমাজ জাসদের আছে, কমিউনিস্ট পার্টির আছে, তাকে বিএনপির আছে, অন্যান্য রাজনৈতিক দলের আছে। কারণ তাদের নিজস্ব দলীয় ইশতেহার বা এজেন্ডা এখানে ঢুকে দেওয়া উচিত হবে না, সিম্পল জিনিস। আর যেটা হলো যে আমরা ঐক্যমত হতে হবে কতগুলো জিনিস, জাতীয় ঐক্যমত, যে আমরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সবসময় চাই, ডেমোক্রেটিক চাকাটা যেন ঘুরে সব কন্টিনিউ করে। দেখেন আমাদের ম্যাপ দেখেন আপনি, স্বাধীনতার পর থেকে পর্যন্ত এই ডেমোক্রেসির পথ কোনো সময় সুন্দর আসতে আসি, আবার দেখা যাচ্ছে সাগর মধ্যে, আবার দেখা যাচ্ছে পানির ডোবা দিয়ে পালিতেছি, আবার দেখা যাচ্ছে পাথর
মানে ভাঙ্গা চূড়া ভাঙ্গা অবস্থা। আমরা প্র্যাকটিস করতে পারলাম না। আমরা কেন্দ্রের সরকার 2-3 বার হচ্ছে, হয়তো আর কন্টিনিউ করলে আরো তো পিউরিফাইড হতো, আরো সুন্দর হতো। এখন যেটা হলো আমরা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। এখন এইসব আমার মনে হয় বিভিন্ন রকম দলীয় কর্মসূচি, দলীয় বাস্তবের কথা বলে নির্বাচনী ব্যবস্থাটাকে কোনোভাবে আপনার জিম্মি করা উচিত হবে না। কথা বললে তো আমরা মৌলিকতা থেকে নিয়ে একপথ থাকতে হবে, নিরপেক্ষ নির্বাচনে একপথ থাকতে হবে, খুন হবে না, রাজনৈতিক খুন হবে না। তারপরে আমাদের মানবাধিকার ঠিক থাকতে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা থাকতে হবে, প্রশাসনের জায়গা থাকতে হবে। তারা কোনোভাবে দলীয় তাদের যে পাওয়ার আছে, তাদের যে লিমিটেশন আছে অ্যাকসেপ্ট করবে না। এইসব মৌলিক বিষয়ে আমরা একপথ থাকতে হবে। দিস ইজ এ চার্টার, আপনি ধরেন কমিটমেন্ট টু দ্য পিপল, থাকতে হবে। আমি মনে করি এটা দিয়ে আপনি ধরেন এই শেখ হাসিনা আমার তো সংবিধান স্থগিত ছিল, সংবিধানের মৌলিকতা ছিল না, ডেমোক্রেসি ছিল না, তো এগুলো কি ছিল না? তো ওই যে ব্যারিস্টার মোল্লার যে প্রশ্ন, যে ভোট হয় নাই 90 এর ওটা কি লাভ হবে? আর 90 সময় 91 সব আলোচনা করছিল, এখানে সব আলোচনা করছিল, আলোচনা করে যে কমিটমেন্ট এই চার্টার যেটির কাছে নির্বাচন সরকার দরকার। এবারে তো সেটাই হলো, ওয়াদা দিয়েছিল যে আপনি নির্বাচন নির্বাচন করবেন, আপনার কাছে দেখাবেন। এখানে কোনো হয়েছে, গণভোট হয়েছে এখানে সেই সময় বিশ্বাস ছিল, এবং বিএনপি কিন্তু সে বিশ্বাস বাস্তবায়ন করেছে। এখানে সিটিজেন চার্টার, এবং সিটিজেন চার্টার লাইক ইংল্যান্ডের মেঘনা কাটার মতো, সেটা আপনার ধরেন এটা আমি কি প্রশ্ন করতে পারি একটু আপনাকে? খোকন ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? এখন এখানের মধ্যে আপনি এখানে লিখবেন গণভোট চাইবেন, পিআর চাইবেন, তারপর কমিউনিজম ঢুকে দিবেন, আপনি সমাজতন্ত্র ঢুকে দিবেন, এইসব দরকার কি আপনার এগুলো নিয়ে যান না, জনগণ যান। ব্যারিস্টার মাহবুবউদ্দিন, সরকার গঠন করবে, জি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, কমিউনিস্ট পার্টি সরকার গঠন করবে, আপনারা বসপিন নিয়ে যান, আপনি এইগুলো ঢুকেন। এখন তো কেয়ারটেকার একটা এক্স্যাক্টলি, মানে একটু সরকার করে চাপ দিচ্ছেন না আপনারা। জি, একটু পরিষ্কার হওয়ার জন্য ব্যারিস্টার মোল্লা একটা প্রশ্ন করতে চান আপনাকে, আপনি যদি অ্যালাউ করেন, একটা প্রশ্ন করতে চান ব্যারিস্টার মোল্লা। জি খোকন ভাই, সরকারের নিরপেক্ষ পরিস্থিতি খারাপ হবে, নির্বাচন ব্যবস্থা কমে যাবে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমরা একটু প্রশ্নটা নেই। বলেন। জি বলছেন আপনি। ব্যারিস্টার মোল্লা, কি প্রশ্ন আপনার? আমি খোকন ভাইকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে ওনারা নির্বাচনের পূর্বে যা বলে, নির্বাচনের পরে মৌলিক ব্যাপারে কি তা করে? ওনারা কি জাতির সামনে কথা দিয়েছিলেন না যে কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে ওনারা বাংলাদেশটা পরিচালনা করবেন, নির্বাচনগুলো হবে? ওনাদের বিরুদ্ধে 173 দিন বাংলাদেশের জনগণকে কেন আন্দোলন করতে হলো? তাহলে ওনারা আগে যা বলে জনগণ আসলে ওনাদের কথার উপর বিশ্বাস করতে পারে না, এবং সেটি ওনারা কাজে প্রমাণ করেছেন। অর্থাৎ ওনারা কেয়ারটেকার সিস্টেমের মাধ্যমে 91তে ইলেক্টেড হয়েছে, পরবর্তীতে বাংলাদেশের জনগণকে 173 দিন। আচ্ছা, ওকে, অর্থাৎ জনগণ কি আপনাদের উপর আস্থা রাখতে পারে? নাম্বার 1। নাম্বার টু হচ্ছে আপনারা জামাত এনসিপি কিছু বললে এগুলো দলীয় হয়ে যায়, আর আপনারা বললে সেগুলো কি দলীয় হয় না? আপনারা বললে সেটা সরকারি সিদ্ধান্ত হয়। আচ্ছা, প্রশ্ন পরিষ্কার ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। প্রথমত হলো যে আমরা ওয়াদা দিয়েছিলাম, বেগম খালেদা জিয়া তিনি সরকার প্রধান হিসাবে সংবিধানে বিএনপি সরকার সরকার এনেছিল। আমরা একই জায়গায় আছি, এখনো একই জায়গায় আছি, তো বরঞ্চ অন্যরা উল্টাপাল্টা হয়েছে, আমরা না। এক, দুই, আমাদের বিশ্বাস আমরা যা বলেছি বেগম খালেদা জিয়া তাই করেছে, তারপর সাহেব যা বলছে ইনশাল্লাহ তাই করবে, আমরা চেঞ্জ হই না। আপনারা চিন্তা করুন তো, আপনার সঙ্গে আমরা এত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি 98 সাল থেকে। আপনার ধরেন আমরা কত গালি খেয়েছি না আপনাদেরকে নিয়ে। বেগম খালেদা জামাত ইসলামের নেতাদেরকে মন্ত্রী বানাইছে বিএনপি, কত গালি খেলাম আমরা আপনাদেরকে নিয়ে। ঠিক আছে, আমার তো আমি বলি, আপনার শেষ হয়েছে তো। আমাদের দল হল মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করছে সেই দল। আমরা আপনাদের সঙ্গে নিয়ে কত গালি মন্ত্রী বানাইছি, আমরা গালি খেয়েছি। আপনার কোনো সময় পিয়ারের কথা বলেন না। আজকে 25 বছর কত এখানে 25, আর আগে 27 বছরে
একবার পিয়ার কথা, কোনো পিয়ার কোনো কথা বলেন নেই। আন্দোলন সংগ্রাম করলেন, হঠাৎ করে এসে আমরা বললাম, আমার মহাসচিব বলে ফেলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, তাদের বিচার করা উচিত, গণহত্যার জন্য সবকে বিচার করা উচিত বলছে। এখন আপনারা দাবি করলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এনসিও দাবি করলে নিষিদ্ধ করতে হবে, এত করছে, আমাদের কোনো দ্বিমত নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আপনারা বলেন যে পিয়ার দিতে হবে। কি কারণে? পিয়ারে তো ক্যান্ডিডেট থাকবে না, মার্কা থাকবে। আপনি কি আশা করছেন যে আওয়ামী লীগের ভোট কেন আপনারা পাবেন সেই জন্য পিয়ার? বলি আপনাদের, আপনি ইতিহাসটা দেখেন, 100 আন্দোলন আমরা করছিলাম, আওয়ামী লীগ আপনারা 100, আমাদের 100 করছিলাম, এবং বললো যারা একসাথে ওদের নির্বাচনে যাবে তারা জাতীয় বিমান হবে, আওয়ামী লীগ বললো। পরের দিন আওয়ামী লীগ চলে গেল, আব্দুল্লাহ ভাই চলে গেলেন এরশাদ ওদিনে, তা বদিরা দিলেন। তারপর আবার যখন 91 আমাদের সঙ্গে আসছেন, আজকে ভালো আমাদের সঙ্গে আসেন, আবার 95 আমাদের বিরুদ্ধে চলে গেলেন। আমাকে 2 মিনিটের জন্য সময়, আমাকে 2 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল, আমি সেখানে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। বেগম খালেদা নির্বাচনে যাবে না, আপনার জোর করে দিন আমাকে শেষ করতে বলা হচ্ছে। জাতি সাপোর্ট করবো, জামাত না তারা সাপোর্ট করবো। জি, আপনার ওখানে দেখেন, শিফটিং দেখেন, আপনারা একবার আওয়ামী লীগের সাথে, একবার বিএনপির সাথে, আপনারা তো চেঞ্জ করেন, আমরা তো কখনো চেঞ্জ করিনি। আমরা আমরা একটু শেষ করি আলোচনাটা শেষ করে ফেলবো। আমরা শেষ কথা বলে কিছু না, সাপোর্ট দিয়ে যাচ্ছিলাম আমরা। জি, আপনারা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে আপনার পিয়ার সব হয়ে গেল। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে 71 জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে সেগুলো। যুগান্তর, গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের 3 মামলা, 15 সেনা কর্মকর্তা কারাগারে। কজন উপদেষ্টা ও ফ্যাসিবাদের দোসর আমলাদের নিয়ে বিতর্ক, নিরপেক্ষ নির্বাচনী প্রশাসনের তাগিদ, দৈনিক ইনকিলাবের হেডলাইন্স। বণিক বার্তা, ব্যাংক খাত বাংলাদেশের সাইবার হামলার 1/4 হয় চীন থেকে। আমাদের সময়, ইউএনওতে নির্বাচনী প্রশিক্ষণে সিইসি, অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি। সংবাদ প্রতিদিন, কোন জোটে যাবে এনসিপি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এলজিইডি কিন টু সাপোর্ট controversial MPs projects of past regime. The Daily Observer, ICT sends 15 army officers to jail. এই ছিল শিরোনামগুলো, যে পত্রিকাগুলো কাল সকালে আপনার হাতে পৌঁছবে তার শিরোনাম। আমরা এই পর্যায়ে একটু কথা বলতে চাই একটি খবরে, ডেইলি স্টারের একটি খবর, বিমানবন্দরের আগুনে 4000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা ওষুধ শিল্প সমিতির। এছাড়া বিমানবন্দরে পুড়েছে 200 কোটির কাঁচামাল, ওষুধের দাম নিয়ে যা জানালেন শিল্প মালিকেরা। একটু যুক্ত করে নেব নিয়াজ আলী চিশতি, সাবেক পরিচালক বিসিসিআই এবং সভাপতি ফায়ার ইকুইপমেন্ট ব্যবসায়ী সমিতির। নিয়াজ আলী চিশতি, আপনাকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ওষুধের দামে কোনো শঙ্কা দেখছেন কিনা, ব্যবসায়ীরা কি শঙ্কা করছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি একটু কারেকশন করে নিই, আমি ইসাব, ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সভাপতি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্নটা ছিল আপনার ওষুধ শিল্পে যেই আপনাদের কাঁচামাল পুড়েছে, বেশিরভাগই ওষুধ শিল্পে প্রায় 200 কোটি টাকার মতো কাঁচামাল পুড়েছে এবং বলছে যে 4000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। একটা সংবাদ সম্মেলন হয়েছিল, ওখানে ওষুধ শিল্পে নিয়োজিত যারা রয়েছেন যে অ্যাসোসিয়েশন, তারা এটা আপনার একটা ডাটার মাধ্যমে কনফার্ম করেছে যে তাদের প্রায় 200 কোটি টাকার আপনার কাঁচামাল পড়ে গেছে। আমরা জানি যে আসলে কাঁচামালের, ওষুধ শিল্পের যে কাঁচামাল সেটা সিংহভাগ কিন্তু আপনার আমদানি নির্ভর, এবং সেখানে এইটা প্রতিনিয়তই তাদের এয়ার শিপমেন্ট হয় এবং এটা অনেক রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। আপনি যেটা হয়েছিল লাস্ট ইনসিডেন্টের মধ্যে যেটি ছিল সেটা কিন্তু টোটালি বশীভূত হয়েছে। এখন কাঁচামাল আমাদের লাকিলি আমরা যারা প্রত্যেকে যারা ব্যবসায়ী তাদের কিন্তু একটা ভালো পরিমাণে স্টোরেজ থাকে নিজের স্টোরে,
সেই নিরিখে বলা চলে হয়তোবা আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদের ফ্যাসিলিটিস দেয় এবং আপনাদের খুব দ্রুততম পরবর্তী যে শিপমেন্ট গুলো হবে বা এয়ার শিপমেন্ট এগুলো যদি দ্রুততম যদি আমরা খালাস করতে পারি, সেই ক্ষেত্রে যেই প্রভাবটা পড়ার কথা সেটা কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো বলে আমার বিশ্বাস। এই যে দীর্ঘসূত্রিতা লাগতো, এটা মনে হয় এখন একটা সময় এসছে এই বিষয়ে ভয়েস রেজ করার, যেন কোনোভাবেই আমদানিকৃত পণ্য যেগুলো বিশেষ করে আপনি এয়ার শিপমেন্ট, যখন আমরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে কিন্তু এয়ার শিপমেন্ট করি, আমি এর আগে বলেছি যে এয়ার শিপমেন্ট করতে হলে কিন্তু প্রায় 10 গুণ বেশি ডাবল আপনার চার্জ দিতে হয় আমাদেরকে। সেক্ষেত্রে আমরা যে সকল পণ্য নিত্য প্রয়োজনীয় না, খুব এসেনশিয়াল গুডস, সেটাই শুধুমাত্র আপনি এয়ার শিপমেন্টের মাধ্যমে আনি। তো কাজে এখন যেন এই যে বিষয়টা আমাদের সকলের সামনে চলে এসছে যে কি পরিমাণ দীর্ঘ জটিলতার একটা সৃষ্টি হতো আপনার পণ্য খালাস পর্যায়ে, এটা যদি গভর্নমেন্ট বিশেষ বিবেচনা নিয়ে এই জিনিসটা যদি আমাদেরকে সহজ করে, তাহলে কিন্তু আমাদের শিল্পের জন্য এবং সর্বোপরি দেশের জন্য কিন্তু মঙ্গল এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুব একটা ইতিবাচক দিক উন্মোচন হবে। জি, জিয়াউল কবির সুমন কোনো প্রশ্ন যদি থাকে ওনার কাছে একটু। বাংলাদেশে আমাদের যেই ওষুধের যে চাহিদা, তাদের 98% কিন্তু বাংলাদেশ মিট করে এবং 150টির উপরে এক্সপোর্ট করে। বিশেষ করে 1980 সালের পর থেকে 80-র দশক থেকে ইনসুলিন এবং যে ক্যান্সার প্রতিরোধক যে ওষুধগুলো, এগুলো আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ কিন্তু এই ওষুধ ইন্ডাস্ট্রিটা এক্সপান্ড করেছে এবং এটা অত্যন্ত সফিস্টিকেটেড ওয়েতে। এবং রিসেন্ট যে অগ্নিকাণ্ডে যে ওনারা যে ক্ষতিগ্রস্ত হলেন, বিশেষ করে এয়ার শিপমেন্ট এগুলো দ্রুত ডেলিভারি করার একটা ব্যবস্থা করা দরকার এবং র ম্যাটেরিয়ালসের উপরে বা ওনাদের যেভাবে ইনসেন্টিভ, ওনাদের সাথে আলোচনা করে একটা সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে যদি আসা যায়, তাহলে ওনারা ওনাদের যেই ক্ষয়ক্ষতি এগুলো হয়তো দ্রুত পুষিয়ে নিতে পারবেন এবং এক্সপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমি মনে করি। জি, নিয়াজ আলী চিশতি, মানে আর কোন ধরনের শিল্প আসলে এখানে আক্রান্ত হবার আশঙ্কা করেন? বিশেষ আপনাদের পণ্যের দাম বাড়বে কিনা বা এরকম কিছু, বা ইলেকট্রনিক্স গুডস? অ্যাকচুয়ালি আমি যা বলেছিলাম প্রথমে, আমাদের স্পেশালি গার্মেন্ট সেক্টরে এবং আপনার অ্যাপেক্স থেকে শুরু করে আমাদের যে, আমি ফায়ার সেফটি সিকিউরিটি যে বিজনেস এটাকে রিপ্রেজেন্ট করি, তো এখানেও কিন্তু আমরা যে ডিভাইস গুলো দেখবেন আপনার নোটিফিকেশন যে ডিভাইস গুলো হয়ে থাকে, স্মোক অ্যালার্ম, এগুলো খুবই সেন্সিবল এবং খুব সফিস্টিকেটেড একটা প্রোডাক্ট। এগুলো কিন্তু সবগুলো আমরা বাই এয়ারের মাধ্যমে নিয়ে আসি। এটা কিন্তু আমাদের অনেক মেম্বারসদের যারা ব্যবসায়ী, তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আপনি এই বস্তিবদ্ধ হয়েছে। এগুলোকে আমরা যেটা বললাম আমি প্রথমেই, যে এটা হয়তো বা এই ধাক্কা আমরা সামলাবো, সেটা যদি গভর্নমেন্ট আমাদেরকে সহায়তা করে এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে যেগুলো আমাদের অলরেডি বীমা করা, তাদের ওগুলো তো আমরা আশা করছি এটা পেয়ে যাবো দ্রুততম সময়ে, আশা করছি। পরবর্তীকালে যদি আমরা এই বিশেষ ব্যবস্থা যেন এই আইটেমগুলো যেন সরকার সেই ব্যবস্থা করে দেয় আমাদেরকে খালাস পর্যায়ে, যেন দ্রুত খালাস করতে পারি। এছাড়াও আরো যারা রয়েছে, স্পেশালি আমি বলবো অ্যাপেক্স, যেটা যাদের ম্যাক্সিমাম কিন্তু আমাদের যে অ্যাপেক্স এর যে কাঁচামাল সেটা হচ্ছে চামড়া, সেই চামড়া কিন্তু টোটালটাই আমদানি হয়ে থাকে। খুব কম পরিমাণ, আমার মনে হয় 5 to 6% চামড়া হয়তো আমাদের দেশীয় চামড়া এর সাথে ইনভলভ, আর বাকি সবই কিন্তু ইম্পোর্টেড এবং এগুলা অনেকটাই আপনার ইয়ারে আসে। এই চামড়া শিল্প কিন্তু অ্যাপেক্স এর সাথে জড়িত, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এছাড়া আপনার গার্মেন্টস এ অনেক, আপনার শুধু গার্মেন্টস না, গার্মেন্টস এর সাথে যেগুলো রয়েছে, যেমন আপনার জিপার আছে, অনেক সময় লেস আছে, বাটন আছে, অনেকগুলো আছে যেগুলো কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না। সেই প্রোডাক্টগুলো কিন্তু বাই এয়ার অনেক সময় আমরা নিয়ে আসি, বিকজ অফ আপনার হলো গিয়ে যে আমাদের বায়ারদের যে একটা ডিমান্ড থাকে অতি দ্রুত শিপমেন্ট করতে হবে, তখন আমাদের শর্টফল হলে যেটা কিনা আমরা বাই এয়ারের মাধ্যমে এনে সাপ্লাই করে থাকি। সো কন্টিনিউয়াসলি কিন্তু এয়ার কার্গোতে আমাদের প্রোডাক্ট আনতেই হয়, আমাদের মানে চাই না চাই এটা আনতে হয়। সেই বিবেচনা করে যদি আগামীতে যেন কোনোভাবেই যেন এটা দেরি না করা হয়, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে সরকারের সঙ্গে কি আপনারা কাজ করছেন এটা নিয়ে? ইতিমধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের আপনার যে উপদেষ্টা মহোদয়, তার কাছে কিন্তু এক্সপোর্ট
যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের মাধ্যমে কিন্তু একটা প্রস্তাবনা এবং একটা চেক লিস্ট দেওয়া হয়েছে কত পরিমাণ আমরা আমাদের টোটাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, কি কত সংখ্যক ইন্স্যুরেন্সের বাইরে ছিল, এটা কি ধারণা দেওয়া যায়? দেখেন, এটা জাজ করা আসলে কঠিন। তারপরে বলতে হয় যে আমাদের এখানে দেখেন ই কমার্স কিন্তু খুব একটা ভালো একটা ট্রেড গ্রো করেছে বাংলাদেশে, এবং ই কমার্স যারা করে তারা খুবই জাস্ট স্টার্টার হিসেবে তারা নেয়। তাদের পুঁজি কিন্তু খুবই কম, হয়তো বা যদি আমি সংখ্যার দিকে মানে অ্যামাউন্টের দিকে তাকাই বা দেখি তাহলে হয়তো 10 লাখ, কারো 20 লাখ, হয়তো ম্যাক্সিমাম হয়তো 50 লাখ টাকা দিয়ে তারা কিন্তু ই কমার্সটা শুরু করে। কারো কোনো প্রোডাক্ট হয়তো আপনি দেশে বাইরে চায়না থেকে বা এই পার্শ্ববর্তী দেশ থেকে তারা ইম্পোর্ট করে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের গ্রাহক পর্যায়ে তারা পৌঁছে দেয় কুরিয়ার মাধ্যমে। তো এইগুলোর কিন্তু সাধারণত খুব একটা ইন্স্যুরেন্স হয় না। এছাড়া আমাদের দেশে দেখেন ইন্স্যুরেন্সের পলিসি যে বিষয়টা, ইম্পোর্ট লেভেলের যে পলিসি বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র আমরা যারা ইম্পোর্ট করি ওখানে কি হয়, এটা হচ্ছে গিয়া ইনসিডেন্ট হচ্ছে যদি ট্রান্সপোর্টেশনের সময় যে ইনসিডেন্টটা হয়, যদি কোনো এয়ারক্রাফট যদি আপনার দুর্ঘটনা কবলিত হয় এবং যদি সিতে আসে, সেক্ষেত্রে যদি ভেসেলটা যদি আপনি ওয়ারের দ্বারা আক্রান্ত হয় অথবা যদি আপনি ডুবে যায়, তাহলে ইন্স্যুরেন্স কভার করে। আদার্স এটা তো হয়েছিল গিয়ে কার্গো ডিপোতে। কার্গো যখন আপনার কার্গো থেকে মালামালগুলো রিলিজ হয়ে ডিপোতে এসছে, ডিপো থেকে আপনার ইনসিডেন্টটা হয়েছে। সো ওই কাভার নোটে কতটুকু কাভার করবে এটা কিন্তু তবে আমরা চাই, আমাদের দাবি হচ্ছিল এই সরকার অবশ্যই এই ইন্স্যুরেন্সের সাথে আমাদের সাথে এবং তারা মিলে একটা ট্রাইপার্টি, তারা মিলে যেন আপনি একটা কমিটি করে এবং নিশ্চয়ই না, সেটা আপনি বললেন যে আপনারা অলরেডি আমাদের দুর্দশা থেকে আমাদের লাঘব করতে পারবে। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ নিয়াজ আলী চিশতি যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। ধন্যবাদ। জি, একই সঙ্গে জিয়াউল কবির সুমন, আপনাকেও ধন্যবাদ জানাবো। আলোচনাটা এখানেই শেষ করছি আমরা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময়ে জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।